আসসালামু আলাইকুম সকলকে, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো। নগ্নবীজি আবৃত্তি বিজির আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা এর আগের ভিডিওগুলোতে খুব সুন্দর করে আমাদের যেই টপিকগুলো ছিল এমসিকিউ বেসড টপিকগুলো আমরা পড়িয়েছি, এবং এখন আজকের ক্লাসটা তোমাদের এমসিকিউ বেসড ক্লাস, মানে এমসিকিউ বেসড টপিক যেটা আছে আমাদের নগ্নবীজি আবৃত্তি বিজিতে, সেটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ পরের ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা আমাদের মেইন সিকিউ বেস টপিকে প্রবেশ করবো। কারণ আমরা যদি একটু গাইড বইগুলোকে খুলি অথবা বিগত বছরের কোশ্চেনগুলোকে একটু অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখবো 95 to 98% কোয়েশ্চেন আমাদের সেই যে লাস্টের দুইটা গোত্র আছে সেটা থেকে হয়ে থাকে। তো ওই যে গোত্রের মধ্যে কি আছে, আমাদের বিভিন্ন ধরনের সবগুলার বৈশিষ্ট্য অনেক সুন্দর করে দেওয়া আছে, এবং তাছাড়া একটা নির্দিষ্ট কিছু উদ্ভিদ যারা এই গোত্রের আদর্শ সেগুলোকে দেওয়া আছে। আমরা সুন্দর করে সবগুলো বৈশিষ্ট্য পড়বো এবং সেগুলা থেকে সিকিউ কোয়েশ্চেনগুলো হয়। সো সেক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে সেটার মধ্যে প্রবেশ করব। এবং মজার বিষয় হচ্ছে ওই যে বৈশিষ্ট্যগুলো, একটা স্পেসিফিক বৈশিষ্ট্য ধরেই তোমাকে উদ্দীপক থেকে সেটাকে চিনতে হবে। সো ইনশাআল্লাহ এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে আমরা এমসিকিউ বেসড টপিকগুলোকে গুছিয়ে ফেললে আমাদের মোটামুটি এই অধ্যায়ের একটা সাইড শেষ হয়ে গেল। ওকে, তাহলে চলো শুরু করি। তো আজকে আমাদের যে টপিক দিয়ে শুরু হচ্ছে তা হচ্ছে প্রেজেন্টেশন। দেখো, এটা মানে কি? অমরা বিন্যাস। আচ্ছা, ফার্স্ট অফ অল অমরা চিনতে হবে। তাহলে অমরা কি? অমরা কিন্তু এমন একটা টার্ম যেটা আমরা আমাদের জীববিজ্ঞান, মানে জীববিজ্ঞানের যেই জুওলজি পার্ট আছে সেটাতেও আমরা শুনি, এবং বোটানি পার্ট দুইটার মধ্যেই আছে, মানে উদ্ভিদ প্রাণী দুই জায়গার মধ্যেই এটা আছে। তো এটা আসলে মেইন জিনিসটা কি? এটা হচ্ছে এমন একটা টিস্যু বা অংশ বলতে পারো, তো সেটা থেকে আমাদের নতুন কোনো উদ্ভিদ অথবা নতুন কোনো প্রাণীর জন্মাবে। দেখো, এবং জন্মানোর মেইনলি একটা গঠন তৈরি করাতে সে সহায়তা করে। যেমন আমাদের যখন মাতৃদেহে থাকে, একটা শিশু জন্মগ্রহণ করে, তো অমরার সাথে তার একটা সরাসরি কানেকশন থাকে, এবং সেখানে আমাদের বিভিন্ন নিউট্রিয়েন্টস গুলো সাপ্লাই বলো বা বিভিন্ন জিনিসের আদান প্রদানের ক্ষেত্রেও এটার একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এখন এখানে দেখো, আমাদের যে অমরা বা প্লাজেন্টেশন উদ্ভিদের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আমাদের মেইন ডিম্বকটা তৈরি হয়। এখন ডিম্বক যদি তৈরি না হয়, সেটার সাথে তো নিষেক ক্রিয়া সম্পন্ন হতে পারবে না, এবং নতুন একটা উদ্ভিদের জন্ম হওয়াও সম্ভব না। তো দেখো, এটাই বলা হয়েছে। ফার্স্ট অফ অল দেখো, দেওয়া আছে আমাদের গর্ভাশয়ের ভেতরে যে টিস্যু থেকে ওভিউল বা ডিম্বক সৃষ্টি হচ্ছে তাকে বলা হয় প্লাজেন্টেশন। দেখো, আমি যা বলছি সরাসরি বই লেখা আছে। এখন গর্ভাশয়ের ভেতরে প্লাজেন্টার বিন্যাসকে বলা হয় প্লাজেন্টেশন। তোমরা যারা এই অধ্যায়ের বাকি ক্লাসগুলো করছো তারা জানো যে আমরা বিভিন্ন বিন্যাস পড়ে আসছি এই অধ্যায়ে। এস্টিবেশন ছিল, মানে পুষ্পপত্র বিন্যাস, তারপরে ইনফ্লোরেসেন্স, বিভিন্ন টপিক ছিল। সো এরকমই আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে এই প্লাজেন্টেশন বা অমরা বিন্যাসের উপর ভিত্তি করে আমরা সেটাকে আলাদা করতেছি। দেখো, খুবই সহজ। মার্জিনাল প্রথমটাই, টোটাল 6টা আমরা এখানে ক্লাসিফিকেশন দেখবো, এবং 6টার মধ্যেই অনেকগুলো উদাহরণ আছে। আমরা জানি অধ্যায়ের উদাহরণগুলো থেকে এমসিকিউ আসে সব জায়গাতে। তার উদাহরণগুলো মনে রাখা, গুছায় রাখা কতটা গুরুত্বপূর্ণ বুঝতেছো? ওকে, মার্জিনাল বা এক প্রান্তীয়। ওকে, তাহলে এটা কি? এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ে, দেখো কথাগুলো বুঝতে হবে, এক প্রকোষ্ঠ বিশিষ্ট। অর্থাৎ আমরা কিন্তু প্রকোষ্ঠ শব্দটার সাথে অনেকটাই ফ্যামিলিয়ার, অনেকটাই পরিচিত, যে আমরা হার্টের প্রকোষ্ঠ পড়ছি। হার্টের প্রকোষ্ঠ কয়টা? 4টা। ঠিক আছে। সো এরকম ভাবে বিভিন্ন প্রকোষ্ঠ হচ্ছে। প্রকোষ্ঠ মানে কি? এমন একটা খালি জায়গা যেটার মধ্যে যে কোনো জিনিস অবস্থান করতে পারে। ঠিক আছে। সো দেখো, এখানে এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয় বলা হয়েছে। এটার মধ্যে কে অবস্থান করতেছে? প্লাজেন্টা। এক কিনারায় প্লাজেন্টারা অবস্থান করে। দেখো, আমাদের এখানে বইয়েও একটা সুন্দর চিত্র দেওয়া আছে। আমাদের মার্জিনালের ক্ষেত্রে দেখো, একটা সম্পূর্ণ প্রকোষ্ঠের মধ্যে একটা কিনারা বরাবর শুধুমাত্র আমাদের ইটা আছে, প্লাজেন্টাটা আছে, কিন্তু বাকি দেখো মাঝখানের জায়গাটা কিন্তু খালি। সো যাই হোক, তো এটা হচ্ছে মার্জিনাল। সো আমরা জানি যে নগ্নবীজ আবৃতিবীজ হচ্ছে একটা কিসের আন্তরিক বলো? উদাহরণ আতর ঘর। তো এটা থেকে উদাহরণ আসবে। তো এর উদাহরণ দেখো তো কি কি আছে আমাদের। এই যে সুন্দর মটরশুঁটি এবং সিম। সো এর আগে একটা পড়ছিলাম না, যে আগে ক্লাসে, যে একজনের প্রতি ভালোবাসা অসীম, ঠিক না? তো দেখো, এটাও কিন্তু এক প্রকোষ্ঠ বিশিষ্ট। তো এক প্রকোষ্ঠ একটাই, তো একটার প্রতি কি হবে? এক প্রান্তীয়র জন্যই এটা হচ্ছে অসীম। তো এটা আমরা কিভাবে মনে রাখবো? অসীম দিয়ে মনে রাখবো। ওকে, তাহলে অসীম থেকে কিভাবে বুঝলাম বলতো? এই দেখো, অসীমের মধ্যে আমাদের এই যে স্বরে অ যেটা আছে, এটা মানে কি? আমাদের
সরি, এটা অসীম দিয়ে মনে রাখতে পারবা না, কারণ ওটাতে অপরাজিতা ছিল। এটা হচ্ছে সিম মোটর, ঠিক আছে? সিম মোটর দিয়ে তোমরা মনে রাখবা। এরপরে আসি, দেখো একজনের প্রতি ভালোবাসা অসীম, তাই না? সেটা ছিল এক প্রতি সম। ওকে, পরে আসো, দেখো আমাদের আছে এক্সাইল বা অক্ষীয়। এক্ষেত্রে গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠে থাকে। দেখো খুব সুন্দর করে দেওয়া আছে এটার উদাহরণটা। এখানে দেখো একটা প্রকোষ্ঠ, এখানে একটা প্রকোষ্ঠ, এই যে প্রকোষ্ঠ, একাধিক প্রকোষ্ঠ আছে। সো এটা কি? এক্সাইল বা অক্ষীয়। দেখো একাধিক প্রকোষ্ঠ থাকে এবং প্রতিটি কক্ষে কি থাকে? আমাদের মধ্য অক্ষে প্লাজেন্টা থাকে। এই যে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু মধ্য অক্ষ বরাবর কিন্তু প্লাজেন্টাটা থাকতেছে। তার মানে দুইটা কি পয়েন্ট পাইলাম আমরা প্রত্যেকটার জন্যই, যে কয়টা প্রকোষ্ঠ থাকবে এবং প্লাজেন্টাটা সেই প্রকোষ্ঠের কোথায় অবস্থান করতেছে। তাহলে দেখো এটার ক্ষেত্রে একাধিক প্রকোষ্ঠ আছে এবং প্লাজেন্টা অবস্থান করতেছে মধ্য দিকে। ওকে, ভালো কথা। এরপর আসো, দেখো এর উদাহরণে দেখো কি আছে, জবা ঢেঁড়স। এইটার উদাহরণ মনে রাখা সবচেয়ে সহজ, কেন বলতো? কারণ আমরা যখন এর পরের অংশে মালবেসিটা পড়তে যাব, তখন বারবার তার যে প্রেজেন্টেশন কথা, যে অক্ষীয়, এটা বারবার আসবে। তো এটা অটোমেটিকই মনে থাকবে, সো এটা নিয়ে প্যারা নিও না। সো এইটা আমরা সরাসরি মনে রাখবো, এবং এইটাতে জবা ঢেঁড়সের আলাদা করে কাজও আছে, ইনশাআল্লাহ সেটা পাবো এখানে। দেখো ফ্রি সেন্ট্রাল, এটা হচ্ছে মুক্ত মধ্য। মুক্ত মধ্য কথাটা দেখো, আমরা যদি ভালো মতো ডেফিনেশন গুলো খেয়াল করি, এর মধ্যেই এর বেসিকটা থাকে। দেখো এক্ষেত্রে গর্ভাশয়ে একটা প্রকোষ্ঠ থাকবে। ওকে, ভালো কথা, আমরা একটা কি পয়েন্ট পাইলাম। পরে আসো, দেখো মধ্য অক্ষে প্লাজেন্টা থাকবে। সেম, সুন্দর না কথাটা? দেখো তাহলে একটা মাত্র দেখো প্রকোষ্ঠ আছে, মধ্য অক্ষ বরাবর প্লাজেন্টা আছে। দেখো এটার মধ্যে কি হয়েছিল, একাধিক প্রকোষ্ঠ ছিল, মধ্য অক্ষে প্লাজেন্টা ছিল। এটার মধ্যে প্রকোষ্ঠ একটা আর মধ্য অক্ষে প্লাজেন্টা। ভালো মতো খেয়াল করতে পারছো তো? অনেকে মানে ভালো মতো না খেয়াল করলে মনে হবে দুইটা কি সেম নাকি। আচ্ছা, তাহলে দেখো সরাসরি আবার চলে আসি এর উদাহরণে। তুত নুনিয়া শাক, ঠিক আছে? তো এইটাকে আমরা এভাবে মনে রাখতে পারি যে তুত কিনলে শাক ফ্রি। তাহলে কি বললাম? তুত কিনলে শাক ফ্রি কেন বললাম দেখো তো, এটা থেকে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের যে তুত, তুত থেকে তুতের উদাহরণ, শাক মানে নুনিয়া শাক, এবং ফ্রি মানে হচ্ছে ফ্রি সেন্ট্রাল। পারবো? আচ্ছা, ইনশাল্লাহ পারবো। পরে আসি, দেখো আমাদের আছে প্যারাইটাল। দেখো প্যারাইটাল কি বলছে, এটার আরেকটা নাম হচ্ছে বহুপ্রান্তীয়। এই নামটা কিন্তু আসে এবং খেয়াল রাখার মতো। এই ক্ষেত্রে গর্ভাশয় এক বা একাধিক প্রকোষ্ঠ থাকতে পারে, একও থাকতে পারে বা একাধিক প্রকোষ্ঠ থাকতে পারে, এবং প্লাজেন্টা সমূহ কোথায় থাকবে? পরিধীয় দেয়ালের দিকে থাকবে। খুবই সুন্দর কথা। তাহলে দেখো প্রকোষ্ঠ একটা থাকুক বা দুইটা থাকুক বা যেটাতে থাকুক না কেন, দেখো আমাদের যে প্লাজেন্টাটা, এই যে পরিধি মানে এটা বৃত্তের যদি পরিধি, দেখো এটা তো বৃত্তীয় একটা অংশ, মানে প্রসেসটা এরকমই দেখতে। সো তার পরিধির দিকে এগুলো অবস্থান করতেছে, ঠিক না? মানে একদম বাইরের দিকে অবস্থান করতেছে। তাহলে এটা কি? এটা হচ্ছে প্যারাইটাল বা বহুপ্রান্তীয়। সো এটার উদাহরণ কি আছে? শসা, লাউ। এবং এইটাকে আমরা মনে রাখতাম খুব সুন্দর করে এভাবে, এটা আসলে ভর্তি পরীক্ষাগুলোতে অনেক বেশি হেল্প করছে। যে দেখো লাশের বহু প্রান্ত, বহুপ্রান্তীয় মানে যে প্যারাইটাল, এটা আবার তোমার অবশ্যই নিজের মনে রাখা উচিত। তাহলে দেখো লাশের, লা থেকে, লাশের যে লা আছে, লাতে হচ্ছে লাউ, আর শতে হচ্ছে শশা। পারবা? ওকে, ইনশাল্লাহ পারবো। এরপর আসি, দেখো আমাদের পরেরটা, লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে সুপারফিশিয়াল বা গাত্রীয়। ঠিক আছে? দেখো এই ক্ষেত্রে গর্ভাশয়ে একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট থাকে এবং প্লাজেন্টা প্রস্থ প্রাচীরে থাকে। মজার বিষয় না? দেখো সবগুলার যে জোড়ায় জোড়ায় একটু মিল আছে, বাট একটা জায়গাতে মিল নাই। মিল হলে তো সেমই হয়ে যেত। যাই হোক, দেখো এটার মধ্যে দেখো এক বা একাধিক প্রকোষ্ঠ বা একাধিক প্রকোষ্ঠ আছে, কিন্তু কিসে মিল নাই? ওটা ছিল পরিধীয় দিকে, এটা হচ্ছে প্রস্থ প্রাচীরের দিকে। ওকে, খেয়াল রাখবো। এখন সুপারফিশিয়াল বা গাত্রীয়, বারবার আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের
উদাহরণগুলা শাপলা, পদ্ম। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এটাকে উদাহরণ মনে রাখবো হচ্ছে সুপার শপ। সবচেয়ে বেশি যেখানে মেয়েদের যাওয়া হয় সেটা হচ্ছে সুপার শপ। দেখো তাহলে সুপার থেকে আমরা মনে রাখলাম হচ্ছে আমাদের সুপারফিশিয়াল, স থেকে শাপলা, প থেকে হচ্ছে পদ্ম। পারবা? ওকে, তাহলে এইভাবে আমরা সবগুলো উদাহরণকে খেয়াল রাখলাম, এবং উদাহরণ খেয়াল রাখলে ইনশাল্লাহ আমাদের এমসিকিউর কাজ হয়ে গেছে। এবং আরেকটা বিষয় কি উল্লেখ করছি, যে অবশ্যই বাংলা নামগুলোর সাথে খেয়াল রাখো। তোমার কিন্তু এই যে বেসিক, এটা মনে না রাখলেও চলবে, কারণ এগুলা থেকে সহজে কোশ্চেন হয় না, নর্মালিও হয় না, এবং এটা থেকে চিত্রভিত্তিক কোশ্চেনও তেমন একটা রিসেন্ট ইয়ার্সে আসে নাই। সো আমাদের দেখতে হবে মেজরিটি কোশ্চেন কোথা থেকে হচ্ছে এবং কোনটাকে কিভাবে মনে রাখা যায়। যেমন আমি তোমাদেরকে বারবার এই যে উদাহরণগুলোকে ফোকাস করতেছি এবং উদাহরণ মনে রাখার জন্য নেমোনিক দিচ্ছি, এটা কতটা লাইফ সেভিং, এটা সামনে যত বেশি যারা এমসিকিউ সলভ করবে বুঝতে পারবা। কারণ এই অধ্যায়টা সবাই স্কিপ স্কিপ একটা মনোভাব রাখে শেষ পর্যন্ত, কারণ বারবার এখান থেকে উদাহরণের কোশ্চেন আসে আর উদাহরণ তো ভাই মনেই থাকতে চায় না। সো এই যে দেখো যে ক্লাসগুলো আমি করাচ্ছি তোমাদের বারবারই শুধু উদাহরণের উপর ফোকাস করতেছি এবং উদাহরণের কি মনে রাখার ট্রিক্স গুলোকে দিচ্ছি। যারা ফার্স্ট টাইম যদি এটা পড়ে থাকো তারা বুঝতে পারবে না কতটা গুরুত্বপূর্ণ, বাট অবশ্যই যেহেতু আমরা রিভাইজ করছি যারা, এবং যারা পড়তেছি ফার্স্ট টাইম, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ফার্স্ট থেকে পরে আসি আমাদের ব্যাসাল বা মলীয়। কি আছে দেখো তো, এখানে গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট হয় এবং প্লাজেন্টা গর্ভাশয়ের গোড়ায় থাকে। ঠিক আছে, গোড়ায় অবস্থান করবে। আমরা বিভিন্ন অবস্থান দেখছি, অক্ষীয় বরাবর, প্রস্থপ্রাচীর বরাবর, পরিধি বরাবর, কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে গোড়ায় অবস্থান করে। সো এটা জানলাম, কিন্তু আসবে কি আমাদের, এই যে দেখো ত্রিধারা সূর্যমুখী ধান। ঠিক আছে, তো এটাকে আমরা কিভাবে মনে রাখতাম, এটা হচ্ছে ব্যাসাল হচ্ছে শুধু, এটা সবচেয়ে সহজ, যে সবগুলো জাস্ট ফার্স্ট অক্ষরগুলো আমি নিয়ে আসছি, ত্রিশুধা। ঠিক আছে, ত্রিশুধা। তাহলে ব্যাসাল বা মূলীয় হচ্ছে ত্রিশুধা। ত্রিশুধা কি, ত্রিধারা, তারপরে সূর্যমুখী ধান। পারবো? ওকে, পরে আসি আমাদের এপিকাল বা শীর্ষক। দেখো তো কে আছে, শীর্ষক হচ্ছে একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে থাকে। ভালো কথা। প্লাজেন্টা কোথায় থাকে দেখো তো একটু, প্লাজেন্টা থাকতেছে আমাদের গর্ভাশয়ের শীর্ষে, এই জন্য তো শীর্ষক নাম হয়েছে। তাহলে প্লাজেন্টা থাকে আমাদের গর্ভাশয়ের শীর্ষে। তো এখন আসি মেইন জিনিস, আমাদের উদাহরণ ধনিয়া, লাল পাতা। ঠিক আছে, তো এটাকে কি মনে রাখবা, যে শীর্ষক মানে শীর্ষ ধনীরা লাল পাতা খায়। ঠিক আছে, যাই হোক যেভাবে মনে রাখতে চাও, তাহলে কি শীর্ষ যে ধনীরা থাকে, একটু সবচেয়ে ধনীরা, তারা কি খায়, লাল পাতা খায়। আচ্ছা যাই হোক, তোমরা উল্টা পাল্টা মিন করো না আবার। দেখো পরে হচ্ছে ফল বা ফ্রুটস। ওকে, তাহলে মোটামুটি আগের পাঠটুকু বুঝছো। এখন কথা হচ্ছে এই যে ফল বা ফ্রুটস, এইটা থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসে। সো এটাকে এমসিকিউ 100% দিয়ে রাখো। ঠিক আছে, এবং তোমরা যদি বিগত বছরের কোশ্চেন গুলা খোলো, এবং সবচেয়ে বেশি যদি তোমরা বিগত বছরের ভার্সিটি কোশ্চেন গুলা খোলো এবং মেডিকেল, তোমরা হারাই যাবা এই জায়গাটুকুর মধ্যে। সো সবচেয়ে যতগুলো উদাহরণ পড়ে আসছে তার মধ্যে এটাকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অংশে রাখো, এবং এটাকে আমরা সুন্দর করে গোছাবো। দেখো শুরু করি, প্রকৃত ফল কে কে আছে, আম, জাম, লিচু। মজার বিষয় হচ্ছে যেই জিনিসগুলো আমরা নর্মালি চিনি এবং সবচেয়ে নর্মাল ফল, মানে নর্মাল বলতে বুঝাচ্ছি যেগুলো আমরা বেশি খাই, বেশি পছন্দ করি এবং বেশি নাম যেগুলো শুনি, এগুলা সব নর্মাল, মানে ঠিক আছে। আর যেগুলো একটু ব্যতিক্রম, এগুলোর মধ্যে ব্যতিক্রম কিছু নাম পাওয়া। দেখাই এটা কেন বললাম, দেখো প্রকৃত ফল বা ট্রু ফল, যেটা আসলে আমরা নর্মালি খাই এবং নাম শুনি, কি কি আছে, আম, জাম, লিচু। এবার দেখো অপ্রকৃত ফল। আচ্ছা বেসিকে যদি আসো, দেখো এটা কি গর্ভাশয় থেকে উৎপন্ন হইতেছে, যেটা হচ্ছে প্রকৃত ফল, আর গর্ভাশয় ছাড়া অন্য কোনো অংশ থেকে তৈরি হলে এটা অপ্রকৃত ফল। ঠিক আছে, তাহলে দেখো এটা কি আছে, আপেল, কাঁঠাল। ওকে, তাহলে কি অপ্রকৃত কি আমাদের আপেল, কাঁঠাল। ওকে, তো এটাকে আমরা এভাবে মনে রাখতে পারি। দেখো ফলস, ঠিক আছে, ফলসে
এটা কি মনে করো যে আমরা কোনো একটা গেম খেলছি, মনে করো বাসায় যাদের বোন আছে তাদের লুডো টুডো খেলো তোমরা। তো লুডো খেলার সময় কি হয়, মনে করো ছোট বোনদের নিয়ে খেলতে দেখবা যে তারা কঠিন মনে করে এমন একটা চাল দিল যেটার কারণে তোমার মনে করে খেলাটা আরো তোমার জন্য কঠিন হয়ে গেছে। তো কিন্তু সেই চালটা ছিল ভুয়া চাল। এটা থেকে কেন বুঝলাম দেখো তো, যে এরকম বলি বলি দেখো, আপুর কঠিন ঠিক আছে। দেখো এটা থেকে আমরা কি পাইতেছি যে ফলস বা আমাদের যেই অপ্রকৃত ফল, এদের উদাহরণ কি হয়েছে বলো। এই যে দেখো ফলস থেকে আমরা পাচ্ছি অপ্রকৃত বা ফলস ফ্রুট, আপু থেকে পাচ্ছি হচ্ছে আমাদের আপেল, এবং কঠিন থেকে পাচ্ছি হচ্ছে কাঁঠাল। কারণ আমরা জানি কি বলছি যে বিগত বছরে যত কোশ্চেন আছে সবচেয়ে বেশি কোশ্চেন হয় ফল থেকে। ওকে, তারপরে হচ্ছে আমাদের সরল ফল। দেখো আবার সেই সেম কথা, আমরা নর্মালি যাদের নাম শুনি এটা হচ্ছে কি আমাদের সরল ফল, সিম্পল ফ্রুট। আম, ধান যদি আমরা ফল হিসেবে চিনি, বাট গাছের জন্য যেটা গাছে উৎপন্ন হয় সেটা সেটাই তো ফল, এবং সবচেয়ে সহজ এবং সবচেয়ে সিম্পল খাবারই তো ভাত বা ধান, ঠিক না? ওকে, পরে আসি গুচ্ছিত ফল। উদাহরণ কি, আতা, স্ট্রবেরি। ওকে, এটা কি হয়, একটি মাত্র পুষ্পের মুক্ত গর্ভাশয় থেকে এক গুচ্ছ ফল উৎপন্ন হয়েছে। এই জায়গা থেকে আসবেই তোমার উদাহরণগুলা। সো বেসিকটা এতটা ফোকাস না করলেও চলে। দেখো এখন দেখো, আমরা যখন স্ট্রবেরি কিনি, স্ট্রবেরি কি একটা নিয়ে আসে কেউ? সবাই তো একসাথে অনেকগুলা কিনে এবং একসাথে অনেকগুলাই খায়। সো যদি তুমি স্ট্রবেরি মনে করো এক গুচ্ছ আনলা, আইনা কোনো মতে ফালাই রেখে দিলা, তাহলে জিনিসগুলো নষ্ট হবে না? বা গুছায় রাখলা না, তাহলে কি, তাহলে তাকে তুমি কি বলবা? তাকে তুমি বোকা বলবা না? এখন বোকারে তো নর্মালি আমরা বোকা বলি না, আমরা কি বলি, আতেল বলে, ঠিক না? তাহলে এভাবে মনে রাখতে পারি যে আতেলরা কি করে বলতো, স্ট্রবেরি গুছায় রাখে না, ধরলাম। তো এটা থেকে আমরা কি বলতে পারি দেখো তো, এই যে আতেল থেকে আমরা মনে রাখবো হচ্ছে আতা, স্ট্রবেরি থেকে স্ট্রবেরি, এবং এটা কার উদাহরণ, গুছায় রাখে না, গুছায় মানে হচ্ছে গুচ্ছিত ফলের উদাহরণ। ওকে, পারবো? ওকে, এরপরে আসি দেখো, এগুলা লেখা নিয়েও তোমরা ক্লাসটা যাদের বুঝতে সমস্যা নেই তোমরা একটু পজ করে লিখে নিতে পারো, সমস্যা নেই। কিন্তু এটা নোট থাকা জরুরি। সবচেয়ে ভালো হয় যদি তুমি তোমার নিজের বই নিয়ে কাছে বসো এবং বইয়ে এগুলো নোট করে ফেলো, কারণ আলটিমেটলি কোনো একটা খাতায় নোট করবা, সেই নোট কিন্তু তোলা হয় না। আবার অনেকে বইকে এত সুন্দর করে গোলাপ জল দিয়ে সাজায় রাখে, ঠিক আছে, আলটিমেটলি এটাতে কিন্তু তোমার নিজেরই লস। ঠিক আছে, তো অবশ্যই বইটাকে নিজে এমনভাবে গুছাবা যে তুমি র্যাপিডলি রিভিশন দিতে পারবা, এবং পরীক্ষার মানে অন্যান্য পরীক্ষা যেমন ইন্টার শেষ তো তোমার লাইফ শেষ এমন না, তোমার মেইন জিনিসই তো রয়ে গেছে ভর্তি পরীক্ষা। কোথায় যাবা, কি হবা, ভবিষ্যৎ কি হবে, সেটা তো সেই ভর্তি পরীক্ষার উপরে নির্ভর করতেছে। সো সেটার জন্য অবশ্যই গুছানো হয়ে থাকবে। ওকে, পরে আসি দেখো, যৌগিক ফল। যৌগিক ফল কারা? যারা হচ্ছে দেখো সমগ্র পুষ্পমঞ্জরি যদি একটি মাত্র ফল উৎপন্ন হয়, তাহলে সেটা কি, ধরো আমরা যদি পুষ্পমঞ্জরি থেকে একাধিক ফুল হয়, একাধিক ফল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যদি সমগ্র পুষ্পমঞ্জরিটাই একটা ফলে পরিণত হয়, সেটাকে আমরা কি বলি, এটাই যৌগিক ফল বলে। আমরা জানি দেখো একটা আনারস যে আছে, আনারস কাটলে সেখানে অনেকগুলা কোষ পাওয়া যায় আলাদা আলাদা আলাদা। সো অনেকগুলো দেখো এখানে মনে হচ্ছে যে প্রত্যেকটা আলাদা একটা করে ফল একটা ভিতরে। সো ওইটাই হচ্ছে আমাদের কাঁঠাল। আবার ভিতরে আনারসও দেখছো যে এরকম মানে কাটলেই বোঝা যায় আনারসটা মনে হয় যে একটা দণ্ডের মাঝখান থেকে আশেপাশে অনেকগুলো ফলের মতো হইতে পারতো। সো সমগ্র পুষ্পমঞ্জুরি যদি এটা ফলে পরিণত হয়, সেটাকে আমরা যৌগিক ফল বলতেছি। উদাহরণ হচ্ছে কাঁঠাল, আনারস। এখন বলো এটাকে আমরা কিভাবে মনে রাখবো? এটাকে মনে রাখতাম এরকম ভাবে যে তোমাকে যদি বলি যে যোগ বিয়োগ গুণ ভাগ এর মধ্যে সবচেয়ে সহজ আনসার কোনটার হয়, বা সবচেয়ে সহজ প্রক্রিয়া কোনটার, মানে কোনটা তোমার থেকে কঠিন হইতে পারে না আনসার, এটা অবশ্যই তোমরা সবাই জানো যোগের আনসার কখনো মানে নর্মালি কঠিন হয় না। তাহলে এই কথাটাই যদি আমি লিখি যে যোগের আনসার কি হয় না বলো, কঠিন হয় না।
ঠিক আছে, তো এটা থেকে দেখো আমরা পাই গেলাম কি যৌগিক থেকে হচ্ছে যোগের থেকে হচ্ছে যৌগিক ফল, আনসার মানে হচ্ছে আনারস, আর কঠিন মানে হচ্ছে কাঁঠাল। পারবো? ওকে, পরে আসো। এখানে আসতে হচ্ছে আমাদের ক্যাপসুল। ক্যাপসুলের আগে আছে আমাদের লিগিউম। লিগিউম কি লেখছে দেখো তো একটু পড়ো। লিগিউম এখানে আসছে যে ফলের উপর থেকে নিচে দুটি কপাটে বিদীর্ণ হয়। বিদীর্ণ হওয়া কি ফেটে যাওয়া, ভেঙে যাওয়া, ঠিক আছে, দুইটা কপাটে বিদীর্ণ হয়। এটার সবচেয়ে সুন্দর হয় যদি তুমি উদাহরণগুলো দেখো। সিম দেখছো, সিম কি মনে হয় যে মাঝখান দিয়ে চাপ দিলে দুইটা অংশে ভাগ হয়ে যায়, ভিতরে বিচিগুলো থাকে। আবার আমাদের যে মটরশুঁটি আমরা যখন পাচ্ছি দেখি কি মাঝখান দিয়ে চাপ দিলে দুইটা অংশে ভাগ হয়ে যায় এবং ভিতরে মটরশুঁটি গুলা থাকে। তো দুই ভাঙ চাপ দিলে দুইটি কপাটে মানে দুইটা আলাদা কপাটে ভাগ হয়ে যায়, এটা হচ্ছে শিম মটর। এটার বেসিকটা মনে রাখলে ইজিলি মনে থাকে। এরপর আসলে দেখো ক্যাপসুল। এখন দুইটা জিনিস আছে এই ক্যাপ ক্যাপ দিয়ে, দেখো কে দিয়ে আছে ক্যাপসুল আর হচ্ছে ক্যারিঅপসিস। খেয়াল রাখো, হ্যাঁ। তো ক্যাপস দুইটা তাড়াতাড়ি একসাথে বলতেছি কারণ দুইটা কাছাকাছি উচ্চারণ ভুল হয়। ক্যাপসুল, ক্যাপসুল হচ্ছে ফলের উপর থেকে নিচে বহু কপাটে বিদীর্ণ হলে, তাহলে দুইটা বিদীর্ণ হলে হচ্ছে লিগিউম, বহু কপাটে বিদীর্ণ হলে সেটা হচ্ছে আমাদের এই যে ক্যাপসুল। ঠিক আছে, তাহলে সেটা উদাহরণ কি ধুতরা, ঢেঁড়স, পাট। ঠিক আছে, ওকে। তারপরে আসো দেখো ক্যারিঅপসিস। ক্যারিঅপসিস কি ফল এক প্রকোষ্ঠ বিশিষ্ট হবে, একটি মাত্র বীজযুক্ত হবে। এইটার থেকেও বেশি ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে ফলত্বক ও বীজত্বক পরস্পর সংলগ্ন থাকে। এই কথাটা একটু মনে রাখো, যদি কোনটার থেকে বেসিক থেকে কোশ্চেন করতে চায় তাহলে এটা থেকে স্যাররা করে যে ফলত্বক ও বীজত্বক সংলগ্ন থাকে কোনটি। যদি এটা খুব রেয়ার কেস, মানে অনেক কঠিন কোয়েশ্চেন করলে কম্পিটিটিভ এক্সাম গুলাতে এরকম কোয়েশ্চেন করে। ওকে, এর উদাহরণ কি ধান, গম। এখন কথা হচ্ছে ভাই এগুলো কিভাবে মনে রাখবো। দেখো তুমি মনে করো আগেও একটা এটাতে উদাহরণ দিছিলাম, যাই হোক, যে তুমি মনে করো কি বলে অনেকে মাছ খেতে পছন্দ করে, অনেকে মাংস খেতে পছন্দ করে, বিভিন্ন মতভেদ আছে। কেউ সবজি খেতে পছন্দ করে, কেউ আবার এই সবজি খাইলে ওই সবজি খায় না, বিভিন্ন মতভেদ আছে। কিন্তু সবকিছুই যেটাই যে খাক না কেন, নয় ভাত দিয়ে খায় নয় রুটি দিয়ে খায়, ঠিক না? তো সবকিছুতেও মানে কারো কোনো আপোষ থাকলেও ভাত রুটিতে কারো আপোষ নাই। তাহলে দেখো তো কি কি সেই জিনিস, এই যে দেখো, এই যে দেখো, এটাকে আমরা মনে রাখবো সবকিছুতে আপোষ থাকতে পারলেও ধান গমে কি নাই, কারো আপোষ নাই। তাহলে সবকিছুতে আপোষ হলো, ধান গমে কারো আপোষ নাই। দেখো তাহলে সুন্দর করে আমরা মিলাই ফেললাম। ধান গম হচ্ছে কার উদাহরণ, কারো আপোষ মানে হচ্ছে ক্যারি অপসিস। ঠিক আছে, ক্যারি অপসিসের উদাহরণ। সো ওইটা থেকে এখন এটা আলাদা করতে পারবা না, ইজিলি পারবা। পরে দেখো আজকে আমাদের সিলিয়াকুয়া। সিলিয়াকুয়া জিনিসটা কি শুষ্ক বিদারী ফল। এখন এখানে এই কথাগুলো অনেকবার পাবা, দেখো এখানে শুষ্ক বিদারী পাইছো, ওখানে আবার শুষ্ক অবিদারী পাবা। সো এই কথাগুলো একটু মনে রাখতে চাই, মনে রাখতে পারো, যদিও এটা থেকে এত কঠিন কোশ্চেন করে না নর্মালি। সিলিয়াকুয়া কি শুষ্ক বিদারী ফল বা পরিপক্ক হলে এটাকে ক্রমশ ফেটে যায়। বিদারী মানে তো বিদীর্ণ হওয়া, ফেটে যাওয়া। ঠিক আছে, উদাহরণ কি আছে সরিষা, মূলা। এটাকে আমরা রাখতাম সিলিয়াকুয়া, দুইটার পরেই আছে দেখো সরিষা মূলা, সিলিয়াকুয়া সরিষা মূলা। এরপর আসলে দেখো বেরি। বেরি হচ্ছে ফলে এক বা একাধিক প্রকার হচ্ছে, এটা বেসিক লাগবে না তেমন একটা, জাস্ট এটা খেয়াল রাখতে পারো যে অন্ততক ও মধ্যতক সংযুক্ত। দেখো ওটার মধ্যে একটা পাইছিলাম যে ফল থক বীজতক সংলগ্ন থাকে, আর এটা হচ্ছে অন্ততক মধ্যতক সংযুক্ত। একটু খেয়াল রাখো দুইটার মধ্যে কিন্তু প্যাচ লাগতে পারে। আচ্ছা, পরে আসি হচ্ছে এটা উদাহরণ কলা, টমেটো। এখন আরো দুটো উদাহরণ আছে বেগুন, পেয়ারা, এগুলোও হয়, এগুলো হচ্ছে এক্সট্রা বইয়ে দেওয়া আছে। ঠিক আছে, সো ওইটা সহ খেয়াল রাখতে পারো যে এখানে এটা হচ্ছে বেগুন, পেয়ারা, এরাও কিন্তু আমাদের এই বেরির মধ্যে আছে। হ্যাঁ, তো এখন এগুলো মনে রাখবো কিভাবে। ধরলাম বেরি নামে একটা মেয়ে, সে করছে কি বেগুন চুরি করতে গিয়ে ধরা খাইছে। তাহলে ধরো আমরা এই কথাটা লিখি বেগুন চুরি করে
বেরি পোড়াই কিসে ধরা খাইছে, এটা আমরা কি বলি, বেরি পোড়াই কট খাইছে। ঠিক আছে, মনে করে ধরলাম কট। তো এটা থেকে আমি কি মনে রাখবো, দেখো বেগুন চুরি করে নিতে কট খাইছে, তাহলে বেগুন জিনিসটা কি, বেরি। ঠিক আছে, পোড়াই থেকে হচ্ছে পেয়ারা, ক থেকে হচ্ছে কলা, টতে হচ্ছে টমেটো। ঠিক আছে, তো বেগুন চুরি করে বেরি পোড়াই কট। ওকে, পারবো, ইনশাল্লাহ পারবো। এখন আসো হচ্ছে আমাদের সাইজোকার্প। কি বলছে সাইজোকার্পে, দেখো শুষ্ক অবিদারী ফল, দেখছো একটু কেন বলছিলাম যে ওটা কি ছিল, শুষ্ক বিদারী, মানে শুকনা প্লাস এটাকে ভাঙা যায়, ভেঙে যায়। আর এটা হচ্ছে শুষ্ক অবিদারী, মানে এটা ভাঙে না। ঠিক আছে, সো এটা উদাহরণ কি, ধনে, আর এটা হচ্ছে গাজর, মানে ধনিয়া আর গাজর। তাহলে এটাকে এবার মনে রাখতে পারি, ধনিয়া দিয়ে গাজর, ওর কি লিখলাম এটা, সাজাই। তাহলে কি করছি, ধনিয়া দিয়ে গাজর সাজাই। এটা দেখো কি কি পাইছি আমরা এখানে, আমাদের এটা থেকে ধনে, গাজর, সাজাই থেকে হচ্ছে সাইজোকার্প। ওকে, পারবা। লেখানিও কিন্তু তোমাদের বইগুলো লেখানিও, আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের থেকে জানাবাই, বাট লেখানিও সবচেয়ে বেটার। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আমাদের সাইজোকার্প শেষ, সরোসিস। ওকে, সরোসিস দেখি। এটার মধ্যে হচ্ছে এটা সবচেয়ে মজা, কারণ কি দেখো স্পাইকোস্পাইডিক্স এগুলো রসালো, রসালো থাকে। মোস্ট কথা হচ্ছে সরোসিস মানে হচ্ছে রসালো, এইটাই জাস্ট আমি মনে রাখতাম। সরোসিস মানে হচ্ছে রসালো। রসালো থেকে দেখো কি মনে রাখবো, দেখো আমি যেটাকে নর্মালি মাথায় আমার রসালো আসে, এইটাই দেখো এখানে উদাহরণে আছে, কাঁঠাল, আনারস। দেখবা কাঁঠাল যখন আমরা খাইতে বসি অবশ্যই নিচে কিছু এটা দিয়ে নেওয়া লাগে, কারণ এটা কামড়ের সাথে সাথেই এটার রস পড়তে থাকে। ঠিক আছে, সো আবার আনারস তো ভরপুর রস বা পানি থাকে ভেতরে, পানির মতো। ঠিক আছে, সো কাঁঠাল, আনারস হচ্ছে সরোসিস। এরপর আসলে দেখো পেঁপো। পেঁপো কি, বহুবীজযুক্ত সরস ফল যাদের অমরা বিন্যাস বহুপ্রান্তীয়। এটাকে মাত্র বলেছিলাম না, লাশের বহুপ্রান্ত। ঠিক আছে, ওখানে কি কি ছিল, লাউ, শসা, কুমড়াও কিন্তু একই জাতের। সো দেখো যে আমাদের উদাহরণের মধ্যে আছে, পেঁপোর উদাহরণ হচ্ছে কুমড়া, শসা। তাছাড়াও এটা আমি আরেকভাবে মনে রাখতাম, আমাদের নর্মালি বিভিন্ন ক্রাফট তো আমরা ইউটিউবে দেখি, সো সেখানে বিভিন্ন দেখো ফল দিয়ে বাসি টাসি বানায়। সো যদি এটা কুমড়ার মধ্যে একটা শসা দিয়ে কিন্তু বাঁশির মতো একটা কিছু বানানো সম্ভব। সো আমি ওই বাঁশিটা কি আমার মনে হয়, বাঁশিটা কি বলি, পেঁপো বাঁশি। ঠিক আছে, তো এইভাবেও মনে রাখা যায়। কিন্তু নর্মালি আমাদের অমরা বিন্যাস যেহেতু বহু প্রান্তীয়, আমরা কিন্তু বহু প্রান্তীয়র মধ্যেও এদেরকে পেয়েছিলাম। ওকে, পরে আসো আমাদের ড্রুপ। এক বা একাধিক প্রকোষ্ঠবিশিষ্ট গর্ভাশয় হতে একক বীজযুক্ত ফলের সৃষ্টি হয়। এই কথাগুলো কিন্তু তোমরা বুঝতেছো, না বোঝার কিছুই নেই এখানে, যে একাধিক প্রকোষ্ঠ থাকবে। একটু আগে আমরা প্রকোষ্ঠ সম্পর্কে জানছি যে প্রকোষ্ঠটা কি। এরপর দেখো একক বীজ মানে কি, একটা মাত্র বীজযুক্ত ফলের সৃষ্টি হয়, এটাই হচ্ছে ড্রুপ। উদাহরণটা কি, আম, কুল, আমরা। দেখো তো এই যে ফলগুলো যে তোমরা চিনো, এটার মধ্যে কি একটার বেশি কখনো বীজ পাইছো তুমি? আমের যে আটি, এটা তো আমের বীজ। তো আটি মানে এমন কোন আম পাচ্ছ যেটার মধ্যে দুইটা আটি ছিল? নর্মালি নর্মাল কেসেসে কি হয়, একটাই থাকে। সো আবার ওকে, আমি এটা মনে রাখবো কিভাবে বলো, আমরা তো বলো আমরা যে ডুব দেওয়ার কথা মনে করছি, কোথাও আমরা ডুব দিব, নর্মালি ডুব কোথায় দেই, পানিতে ডুব দেই না? তো পানিতে নর্মালি কি বলা হয়, অ্যাকুয়া বলা হয়, ঠিক না? বা ধরলাম আমরা যদি বাংলাতে লিখি সেটা হচ্ছে আ কু আ, দাও সহজ করার জন্য এমনি লিখি আকুয়া। তাহলে ডুব দিব কোথায় বলো, ডুব দিব আকুয়াতে, মানে পানিতে। আমরা ডুব দিই কোথায়, পানিতে ডুব দিই না? আশা করি বুঝে গেছো অলরেডি। এই দেখো আমাদের ডুব থেকে হচ্ছে ড্রুপ, আ থেকে হচ্ছে আম, কুতে কুল, আতে আমরা। তাহলে ড্রুপের উদাহরণ হচ্ছে আ, কুয়া, আম, কুল, আমরা। পারবো, ইনশাল্লাহ পারবো। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, দেখি হেসপেরিডিয়াম, সরস অবিদারী। এবং সরস থেকে এর উদাহরণ মনে রাখা সহজ।
সরস, রসালো, আবার রসালো কথা আসছে, কি আছে? চিপড়ায় কি খাও? এই দেখো কমলা লেবু, তারপরে হচ্ছে বাতাবি লেবু, যেগুলা আমরা চিপড়িয়ে সেটা থেকে রস বের করি, হেসপেরিডিয়াম, এটা থেকে কি, যেগুলো হচ্ছে নর্মালি আমরা রস পাই। সো এই হচ্ছে আমাদের মোটামুটি ফলের কাহিনী, এবং ফল থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। এবং দেখো পরের থেকে আমাদের শুরু হয়েছে পুষ্প সংকেত। এই পুষ্প সংকেত জিনিসটা কি, খায় না মাথায় দেয়, যারা পড়ছো তারা জানো যে আমাদের ফুলের মধ্যে বিভিন্ন অংশ উপস্থিতি অনুপস্থিতি কিভাবে থাকে না থাকে এগুলোর উপর ভিত্তি করে একটা সংকেত বানানো হয়েছে, যেটা হচ্ছে এই যে দেখো বিভিন্ন সংকেত আমরা পাইছি, কোনটাকে তারা কি মিন করে, এবং একটা সম্পূর্ণ সংকেত থেকে আমরা কিভাবে একটা ফুল বা ফুলকে বা একটা গোত্রকে আইডেন্টিফাই করে নিয়ে আসবো, এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখবো। এবং নট অনলি আমরা শুধু এটা দেখবো না, পাশাপাশি দেখো এখানে পুষ্প প্রতীক আছে, এই দেখো এটা পুষ্প সংকেত দেওয়া আছে সম্পূর্ণ, এবং এখানে দেখো একটা পুষ্প, ঠিক। সো ওই যে পুষ্প প্রতীক উপরে আমরা পাইছি, সেটা কি চিত্রের মতো অনেকটা। তো এগুলা থেকে কিভাবে একটা সম্পূর্ণ গোত্রকে আইডেন্টিফাই করে সেটার সম্পূর্ণ বৈশিষ্ট্যগুলোকে লিখে সিকিউ আনসার করা হয়, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে একদম সম্পূর্ণ সিকিউ কম্প্যাক্ট একটা রিভাইস আমরা বা গুছিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবা, তোমাদের সকলের জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।